সংবাদগুলো নিয়ে কথা বলবো আজকের সংবাদ সম্প্রসারণে। শুরু করতে চাই আমাদের প্রধান যে খবরটি, প্রধান শিরোনাম যেটি হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দেখলাম পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয় করা হলো। 7 দিন ধরে কিন্তু পোশাক শ্রমিকরা রাস্তায় আন্দোলন করছে। এর মধ্যে সহিংসতা হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, গার্মেন্টস বন্ধ ছিল এবং মালিক, শ্রমিক এবং সরকার পক্ষের বেশ কয়েক দফা বৈঠকও হয়েছে। এবং আজকে এসে আমরা দেখছি যে সমন্বয়ের বিষয়টি আসলো। পুরো বিষয়টাকে কিভাবে দেখলেন? 7 দিন ধরে যে আন্দোলনটা তারা করছে, সহিংসতা দেখেছি আমরা। আমি বলছি না ওরা সহিংসতায় জড়িত ছিল, কিন্তু হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে একটা যদি দাবি দেওয়া থাকে যে কোনো খাতে, যে কোনো পেশাতেই যদি কোনো দাবি দেওয়া থাকে, এতদিন লাগবে কেন? যে প্রথম দিন যখন তারা আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে, তখনই সবার একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল। পোশাক শিল্পের যারা মালিক ছিলেন এবং তাদের যারা আন্দোলন করছে তাদের নেতৃবৃন্দ এবং সরকার প্রথম দিনে করলে এতটা জিনিসটা গড়াতো না। তো আমাদের দেশে সবসময় যেটা হয়, অনেক কিছু গড়িয়ে যায়, অনেক দিন চলে যায়, 7 দিন 8 দিন 10 দিন এমন হয়েছে, আরও বেশি হয়েছে, তারপরে দেখা যায় একটা আলোচনার মধ্যে আসে। তো সেটা একটা দিক, এতদিন হওয়া উচিত ছিল না। তারপরও যেটা হচ্ছে, যে সমঝোতাটা হয়েছে, আমরা এখন এই শ্রমিকরা কতটা মেনে নিয়েছেন, আদৌ মেনে নিয়েছেন কিনা, বা তাদের প্রতিক্রিয়া কি, আমরা কিছুক্ষণ আগে যে আলাপ করছিলাম বসে অনুষ্ঠান শুরু হওয়ার আগে, সেটা আমাদের জানলে আরও ভালো হতো। তো সেটা একটা দিক, যদি মেনে নেয়, যেই আমরা হিসাবগুলো দেখলাম, কত টাকা ছিল এতগুলি স্তরে, আগে কি মজুরি ছিল, এখন কি মজুরি হয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে যে একটা ভালোভাবে হয়েছে। তো তারপর ওইটা যারা জড়িত, যাদের জীবিকার সাথে জড়িত, তাদের মতামত আমরা জানতে চাই। আর তৃতীয় কথা হলো যে আমরা শুনলাম সংবাদে যে প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে। তো প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছে, আমরা প্রায় ক্ষেত্রে দেখছি প্রধানমন্ত্রীর নির্দেশ দিলে কিন্তু সব কিছু খুব দ্রুত হয়ে যায়। তো সেখানে আমাদের মনে একটু আমূল পরিবর্তন আনা দরকার, যেখানে সব বিষয়ে আমরা প্রধানমন্ত্রীকে নিয়ে আসি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব তো বিশাল দায়িত্ব, তিনি সরকার প্রধান। তো সেখানে যারা দায়িত্বে আছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমনকি এমপিও যদি বলি, বা পোশাক শিল্পের মালিক, পোশাক শিল্পের যে শ্রমিক, এই বিষয়গুলো যদি তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তারা যদি সমাধান দিতে পারেন, সেটা মনে হয় ভালো হয়। তারা সমাধান দিতে পারছেন না বলে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়। কেন পারছেন না, সেটার কথা। যে আপনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে একটা দায়িত্ব দিলেন আপনি, বা রিয়াজ ভাই আমাকে একটা দায়িত্ব দিলেন, বা আমি কাউকে দায়িত্ব দিলাম, তো সেই যোগ্যতাটা আমাকে দেখাতে হবে। এখন যে আমি যদি দায়িত্ব নিয়ে যদি পালন না করতে পারি, আমি যদি ব্যর্থ হই, তো সেটা অন্য ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, এত সহজে আমি ব্যর্থ হব কেন, আর এত সহজেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা কামনা করব কেন? তো এইটা আমার মনে একটু আমাদের গণতান্ত্রিক পরিবেশে একটু আমাদের, যেহেতু একটা নতুন নির্বাচন হয়ে গেল, আমাদের একটু চিন্তাধারার পরিবর্তন করা উচিত। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কি মূল্যায়ন পুরো সেই 7 দিন ধরে এবং আজকে সমন্বয়ের ঘোষণা? না, ঘোষণা ভালো হয়েছে কি মন্দ হয়েছে যেটা বললেন, আমরা তো শ্রমিকদের রিয়াকশনটা জানি না এখনো। এবং একটু আগে বাণিজ্য মন্ত্রী বলতেছিলেন যে এটা যারা মানবে না রাস্তায় থাকবে, ওই সমস্ত ফ্যাক্টরি, এটা আমি এমনি ঘোষণা হিসেবে দিছে, ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া হবে। এবং আইনি কাঠামোর মধ্যে বিজিএমের সভাপতিও তাই বলেছে, এই মিটিং এর আগেই বলে দিয়েছেন যে আইনি কাঠামোর মধ্যে বন্ধ করা হবে এবং কোনো বেতন দেওয়া হবে না। তার মানে এটা তো আমার মনে হয় একটা এলিমেন্ট অফ আনসার্টেনিটি ইজ দেয়ার স্টিল। এটা যদি সর্বসম্মত ভাবে এটা গ্রহণযোগ্য হতো, তাহলে এই কথা বলার প্রয়োজন। এটি তো আসলে মিটিং এর পূর্বের বক্তব্য, বিজিএমের সভাপতি যেটা বলছিলেন, এখন প্রেসিডেন্ট মন্ত্রী বললেন। এই যে এখানে আমরা যা শুনলাম টিভিতে, এখন এটা না হইলে ভালো। কিন্তু দেখেন, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা তো খুবই সেন্সিটিভ। আমাদের এক্সপোর্টের 80% হলো ডিপেন্ডেন্ট অন আরএমজি সেক্টর। এখানে যদি ইনস্টেবিলিটি হয়, তাহলে লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় নামবে, আমাদের ফরেন এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাবে। তো এই কারণে এই জিনিসটাকে আরো সিরিয়াসলি দেখা দরকার, যাতে এই ধরনের কোনো আনসার্টেনিটি না হয় এবং এই ব্যাপারটা সুরাহা হয়। এবং ধরেন, শ্রমিকদের ন্যায্য বেতন তো দিতে হবে, দাবি তো মানতে হবে। এই যে কথা বলছিলেন যে প্রধানমন্ত্রী কেন ইনভলভ হলো,
কারণ প্রধানমন্ত্রী ইনভলভ না হলে মালিকরা এটা মানবে না, মালিকরা 1 টাকাও বাড়াবেন না, তাদের টাকা তারা দিবে না তাদের পর। প্রধানমন্ত্রী হয়তো মধ্যস্থতা করে এটা হয়তো রাজি করেছে, কিন্তু বেতন বাড়াইতে হবে এবং বেতন বাড়ানোর পরে মানে কম্পিটিটিভনেসটা যাতে ইন্ডাস্ট্রির থাকে এখন তার বাণিজ্য জন্য তো মন্ত্রী- পদক্ষেপ নিতে হবে এবং সেই পদক্ষেপের মধ্যে মালিকদের সাথে বসে মালিকদের হয়তো কিছু কনসেশন দিতে হবে তাদেরকে, মানে কিছু ট্যাক্স কনসেশন, তাদের নানান রকম ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বোধ করি তারা পাচ্ছেন, গণমাধ্যমে যে খবরগুলো পড়লাম এগুলো না হলে তো ওরা মানে ওদের কম্পিটিটিভনেস তো থাকবে না, তাইলে শ্রমিক থাকবে আর ফ্যাক্টরি থাকবে, মালিকের বায়ার থাকবে না, মালিক থাকবে না। এটা তো ঠিক না, দুই দিকেই দেখতে হবে, ইন্ডাস্ট্রিকেও বাঁচাইতে হবে আবার শ্রমিককেও বাঁচাইতে হবে। কিন্তু মানে এই যে আমি যেটি বলছিলাম যে 7 দিন ধরে এটি হলো সহিংসতা, দেখলাম হতাহতের ঘটনা, ভাঙচুর, গার্মেন্টস বেশ কয়েকটি গার্মেন্টস ভাঙচুর করা হয়েছে, কয়েকদিন গার্মেন্টস বন্ধও ছিল কয়েকটি পোশাক কারখানা, এবং তারপরে এই সমন্বয়ের আশ্বাস, মানে এটা দেখেন, এটা থেকে কি এরকম একটা বার্তা যায় যে সমন্বয় আন্দোলন করলে তারপর মেনে নেওয়া হবে? এইটা আমরা তো কদিন থেকেই আলোচনা করতেছি যে এই যে মন্ত্রিসভায় এত নতুন লোক আসলো, নতুন মুখ আসলো, এটার ফল কি হতে পারে, যে এটা কি এই মন্ত্রীরা অনভিজ্ঞ, তারা বয়সে প্রবীণ অনেকেই কিন্তু অভিজ্ঞতায় নবীন, তো তারা দুইটা কাজ করতে পারে, একটা হলো ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীল হয়ে যেতে পারে, আর একটা হলো প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল হয়ে যাবে যে নেত্রী যা করে না। কিন্তু রিয়াজউদ্দিন আহমেদ, এর আগে যখন আমরা প্রবীণ মন্ত্রী, অভিজ্ঞ মন্ত্রীদের, তখনও তো সবকিছুতে আমরা প্রধানমন্ত্রীকেই নির্দেশ দিতে দেখতাম, এবং তারপর তো বাস্তবায়ন হতো। এটা হলো আমাদের সেন্ট্রালাইজড সিস্টেম। মানে তাহলে আসলে নবীন এবং প্রবীণ হওয়াতে কি এইখানে কোনো না, পার্থক্য? খুব বেশি আসে যায় না, কারণ প্রধানমন্ত্রী ইন্টারভেন না করলে এই ধরনের নটি ইস্যুস এটা সহজে ভাঙবে না, কারণ এখানে মালিকদের এগ্রি করার প্রশ্ন আছে, টাকাটা দিবে মালিকরা ওই মন্ত্রীদের কথায় টাকা দিবে না, প্রধানমন্ত্রীর কথায় দিবে টাকা, প্রধানমন্ত্রীর কাছ থেকে আবার তারা কনসেশন নেবে। এখন সেটা মন্ত্রীরা ওটা কোনোটাই দিতে পারবে না, এই জন্য এই 7 দিন সময় নষ্ট হয়েছে। এর মধ্যে হয়তো প্রধানমন্ত্রী জিনিসটা নিয়ে অ্যাসেসমেন্ট করেছেন, উনি কিভাবে করলে দুই পক্ষের দুই কুলি রক্ষা হবে সেটা সমন্বয় নিশ্চয়ই উনি করেছেন, এবং কথাও বলছে যে সমন্বয় করা হয়েছে। তো সমন্বয় খালি বেতনের করলে তো হবে না, সমন্বয় ইন্ডাস্ট্রির করতে হবে, দুই দিকেই করতে হবে, যেটা বললাম যে ইন্ডাস্ট্রিও বাঁচাইতে হবে, মালিকও বাঁচাইতে হবে, শ্রমিকও বাঁচাইতে হবে। তো আরেকটা পয়েন্ট আমি একটু অ্যাড করে দিই, যে এই যে আমাদের ভাঙচুরের একটা ভাঙচুর সংস্কৃতি একটা গড়ে উঠেছে, প্রায় ক্ষেত্রে আমরা দেখি সব ক্ষেত্রেই ভাঙচুর হয়, ভাঙচুরের পর আলোচনা হয়, কত কথা এই যে আন্দোলন করলেই যে সবকিছু গাড়ি, তারপরে আপনার ফ্যাক্টরি, অফিস, আদালতে ভাঙচুর করতে হবে, এটা আমাদের বন্ধ করতে হবে যেভাবে কঠোর হস্তে। এখানে এরকম সহিংস আন্দোলন না করলে কি আন্দোলন আমলে নেওয়া হয় না? হ্যাঁ, এরকম একটি আন্দোলন বিষয় তো শান্তিপূর্ণ হতে পারে, আমরা কিন্তু ওই শান্তিপূর্ণ আন্দোলনের দিকে এখনো যেতে পারিনি। আমরা তো জাতি হিসেবে বরাবরই আন্দোলন করে এসেছি, গণতান্ত্রিক আন্দোলন সেই পাকিস্তানি আমল থেকে করে এসেছি, সবকিছু দেখেছি, কিন্তু এখন যে যদি শ্রমিকরা আন্দোলন করে বা যে কেউ আন্দোলন করে, তাদের দাবি দেওয়া আছে, যথেষ্ট দাবি দেওয়া আছে এবং ন্যায্য দাবি দেওয়া আছে, তারপরও আমরা এই যে এই একটা কঠোর হস্তে এইগুলো দমন করতে হবে। যে কোনো যেখানে বলছে যে মন্ত্রী বলেছেন যে ফ্যাক্টরি, এই যে আলোচনার মাধ্যমে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হবে, সেটাতে ফ্যাক্টরি বন্ধ করা তো ঠিক হবে না, দাবি দেওয়া আছে আপনি শুনবেন সেটা কথা, কিন্তু যে এটা আপনি গণতান্ত্রিক পরিবেশে আপনি এটা এই হুমকি দিতে পারেন না। আর যে আন্দোলন যেটা বলছিলাম যে ভাঙচুর করবেন, গাড়ি ভাঙবেন, ফ্যাক্টরি নষ্ট করবেন, এটা যাতে না হয় এবং আমাদের ওদিকে আবার যেতে হবে, ওটা না হলে বিমানবন্দরের মতো সড়ক, খুবই গুরুত্বপূর্ণ সড়ক, মিরপুর, বিভিন্ন জায়গায় সেগুলোকে মানে জনগণ তো জিম্মি হয়ে যায়। এই যে একটা সংস্কৃতি রাস্তা দখল করে কিছু আগেও তো এই যে আমাদের ধর্মীয় কিছু সংখ্যক লোক বিমানবন্দর সারাটা দিন বন্ধ করে, প্রায় সারাটা দিন তাবলিগ জামাত, তো এইগুলো যদি সরকার যদি তার যে অথরিটি আছে, তার যে ক্ষমতা আছে, এর মাধ্যমে যদি এগুলি বন্ধ করতে পারে, তাহলে কিন্তু দেখবেন সরকারের জন্য যে জনপ্রিয়তা আরো বেড়ে যাবে, এবং শুধু সরকারের জন্য আমরাও স্বস্তি পাবো। কিন্তু এই যে সহিংসতার পেছনে মালিক পক্ষ বরাবরই বলে আসে, এটা কোনো একটা পক্ষের ইন্ধন আছে, অন্য কোনো পক্ষের হাত আছে। তাহলে ইন্ধনকে খালি বললে তো হবে না।
এখন এটা যা বলে যে অমুকের হাত আছে, বিদেশির হাত আছে, দেশি চক্রান্তের হাতে, ওদেরকে ওদের চেহারাটা আমরা দেখি, ওদের বের করেন। এটা পসিবল, কারণ বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে উন্নতি হয়েছে এটাকে অনেকেই মানে ভালোভাবে দেখছে না, এবং আমাদের আশেপাশে যারা আছে তারাও মানে কম্পিটিশনে টিকে থাকতে পারছে না। তো এই জন্য আমাদেরকে যদি একটু কম্পিটিশনের বাইরে নিয়ে যাওয়া যায় তাহলে তারা বেনিফিট এগিয়ে যাবে কম্পিটিশনে। তো এইগুলি তো মানে পসিবল যে তারা থাকতে পারে। এখন আমি পুলিশের কথাও শুনেছি, বলছে যে এনে তৃতীয় পক্ষ আছে, কে আছে? বিএনপি আছে, জামাত আছে। আরে এইগুলি কি আপনি ধরেন না কেন? বিএনপি জামাত তো প্রায় সবটাই জেলের মধ্যে এখন, তারপরে বাকি যা আছে এগুলির ধরে ঢুকাই দেন, অসুবিধা কি? এই যে এই ধরনের কথা বলে আরো উত্তেজনার সৃষ্টি করা হয়। আপনি সত্যিকার যারা এটার পিছনে ইন্ধন দিচ্ছে তাদেরকে বাইর করেন, ধরেন তাদেরকে। না, এটাতে কে আছে এটার পিছনে? বিএনপি, জামাত, আওয়ামী লীগ, যাই বলেন, আমার তো নাগরিক হিসাবে সেটা আমি জানতে চাই না। আপনি ধরেন কে আছে, ধরে তার মুখ উন্মোচন করেন। বিএনপি জামাত থাকলে বিএনপি জামাতকে ধরেন, বলার দরকার মানে এবং সমন্বয় করার পরে বাণিজ্য মন্ত্রী যখন বলছেন যৌক্তিকভাবে সমন্বয় করা হয়েছে, তার মানে এটা তো যুক্তিযুক্তই ছিল, যেটি বাড়ানোর প্রয়োজনীয়তা ছিলই তো, তার মানে বাণিজ্য মন্ত্রী স্বীকারই করছেন যেটি ছিল। তাহলে তো মানে এই আন্দোলন সময়টা নিল কেন তাইলে? আর আমাদের আগে করলেন না কেন? আর পোশাক শিল্পে যারা জড়িত আছে শ্রমিকরা, এমনি তাদের জীবনযাপন অতি কষ্টের জীবন, এটা আমরা সকলেই জানি। এখন সেটা তো আন্দোলন, প্রথম কথা একটা কথা যে এই আন্দোলন করতে হবে কেন? এটা তো অটোমেটিক্যালি ন্যাচারালি স্বাভাবিকভাবেই তাদের মজুরি বেড়ে যাবে। ওই রাস্তায় নামছে, ভাঙচুর করছে, 7 দিন চলছে, তারপর কথা বলছে, তারপর সারাদিন সভা করে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, খুব ভালো হয়েছে, কিন্তু অন্য পন্থাও তো আছে। আমি একটা বিরতিতে যাব, তবে তার আগে অন্য একটি প্রসঙ্গ শুরু করে তারপর বিরতিতে যেতে চাই, যেটি আমরা দেখলাম ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে নির্বাচনের আগে যেই দলগুলোর সাথে সংলাপে বসেছিলেন তাদের সাথে আবারও সংলাপে বসার আমন্ত্রণ জানানো হবে তাদেরকে, সেই দলগুলোকে। এবং ঐক্যফ্রন্ট পরাজয়ের পরে কিন্তু তাদের কর্মসূচি যখন ঠিক করলো তখন বলেছে জাতীয় সংলাপের আহ্বান করবে ঐক্যফ্রন্ট। এখন আসলে এই সময় এসে সংলাপের মাহাত্ম্য কি হতে পারে, সংলাপের বিষয়বস্তু যখন নির্বাচন হয়ে গেছে, নতুন সরকার গঠিত হয়ে গেছে? জনাব রিয়াজউদ্দিন আহমেদ। এটা সংলাপ আরেকটু পরিষ্কার না হওয়া পর্যন্ত তো বলা যাবে না, এবং এটা সংলাপ কিনা এটাও আমার সন্দেহ আছে। কারণ এখানে আমি শুনলাম এই 75টা দলকে একবারে ডাকা হবে, তাইলে সংলাপটা কোথায় হবে? 75টা দল একবারে আসলে তো মানে এটা বিশাল হয়ে গেল, জনসভার মতো হয়ে গেল। আর সংলাপ মানে তো এজেন্ডা বেসড সংগ্রাম, এজেন্ডা ঠিক ধরুন হইতে পারে, পোস্ট ইলেকশন মানে স্টেবিলিটি নিয়ে কথা বলতে পারে, পোস্ট ইলেকশন কোঅপারেশন নিয়ে কথা বলতে পারে, মানে কিভাবে বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে যেতে পারে এটা নিয়ে কথা হইতে পারে। কিন্তু এই জিনিসগুলো তো এখনো পরিষ্কার হয় না, খালি বলছে আলোচনা হবে। কালকে পর্যন্ত ওবায়দুল কাদের বলছে যে আলোচনার প্রশ্নই আসে না, ওই আগের আলোচনার সময় এরকম বলছিলেন। আজকে বললেন যে যেহেতু প্রধানমন্ত্রী ডিজায়ার করছে আলোচনা হবে, এটা ভালো। আমরা তো আলোচনা, যে কোনো আলোচনাকে স্বাগত জানাই। আলোচনার বিকল্প হলো সংঘাত, সংঘর্ষ, এটা তো আমরা চাই না। আমরা চাই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান হোক, এবং এই লক্ষ্যে যদি এই আলোচনা হয়ে থাকে, বিরোধী দল কি দাবি করবে এটা সরকার শুনতে পারে, সরকার কি বলে এটা বিরোধী দল শুনতে পারে, এইভাবে কিন্তু আস্তে আস্তে এগোলে একটা আন্ডারস্ট্যান্ডিং এক সময় হয়। এবং এই ধরনের আলোচনার মাধ্যমে দাবি না মেনেও কিন্তু নির্বাচনটা মানে সকলের অংশগ্রহণে হয়েছে। ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু সবার অংশগ্রহণে নির্বাচনটা হয়েছে, এটাও তো একটা অ্যাচিভমেন্ট যে সবাই নির্বাচনে আসছে। কিন্তু 75টি দলের কথা যেটি বলছিলেন, যে 75 দলকে সবাইকে একসাথে আমন্ত্রণ জানাবে এমন কি বলা হয়েছে? আমরা তো টিভিতে শুনে এসেছি, দেখছিলাম যে শুধুমাত্র আমন্ত্রণ জানানো হবে, মানে দফায় দফায় নাকি একসাথে। জিনিসটা এই জন্য পরিষ্কার না, আর একটু পরিষ্কার হোক। কারণ একসাথে ডাকলে কি হবে? সরকারি দল, বিরোধী দল সব একসাথে, ওখানে তো মানে এটা মানে কিন্তু একসাথে ডাকা হবে এরকম ঘোষণাও তো আসেনি। আমি এটা শুনে আসছি টিভিতে। বদরুল হাসান। না, প্রথম কথা হলো যে বিরোধী জাতীয় ঐক্যফ্রন্ট আবার আলোচনা করতে চান, সংলাপে যেতে চান। প্রথম কথা হলো যে নির্বাচন তো হয়ে গেছে, নতুন সরকার শপথ নিয়ে নিয়েছেন, এবং ঐক্যফ্রন্টের
বা বিরোধী দলে যারা আছেন তাদের অভিযোগ প্রচুর আছেন, স্বাভাবিক। তো এখন কথা হলো যে যে সংলাপ তারা চাচ্ছেন আর সরকার যেটা রাজি হয়েছেন, মন্ত্রী ওবায়দুল কাদের যেটা বলেছেন, তো সেখানে আলোচনাটা কি হতে পারে? একটা তো এখন আলোচনায় বসবেন, সবাই যাবেন, সরকারি দল আছেন, ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ থাকবেন। তো এখন সরকার তো একটা কথা বলবেন যে নির্বাচন হয়ে গেছে, আমরা তো আছি। এখন তাদের দাবি যেটা আমরা পত্রিকা দেখে এসেছি বেশ নির্বাচনের পর থেকে, তারা চাচ্ছেন নতুন একটা নির্বাচন এবং একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেটা তো সরকার মেনে নেবে না। তো এখন যেটা আলোচনা হতে পারে, রিয়াজ ভাইজান বললেন যে আমরা এই দুই পক্ষ ভবিষ্যতে, এখন থেকে নেই ভবিষ্যতে, এখন আগামী নির্বাচন তো 5 বছর পরে হবে, কিন্তু এখন থেকে এই কিভাবে তাদের যে সহযোগিতাটা বাড়াতে পারে, কোন ক্ষেত্রে বাড়াতে পারে, এবং যাতে দেশে একটু শান্তি বিরাজ করে এইভাবে। আর সরকারের পক্ষ থেকে সরকার যেটা করতে পারেন, সরকার তো এখন এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছেন যেটা সবাই একটু অবাক হয়ে গেছেন দেশের বাইরে। কিন্তু সরকার উচিত যে যারা পরাজিত হয়েছেন বা আসতে পারেনি, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট, তাদেরকে একদম ইগনোর, যাতে অবহেলা না করা। কিন্তু তাদেরকে সংসদে আসবার আহ্বান জানিয়েছেন, শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে আজকের এই বিষয়টি বলেই বিরতিতে যাই যে বেগম জিয়ার নাইকো দুর্নীতি মামলা শুনানির সময় তিনি এক পর্যায়ে বলেছেন যে সংসদে না গেলেও বিরোধী দলে থাকা যায়। একটু এই বিষয়টি নিয়েও পর্যালোচনা জানতে চাইবো, আহ্বান এবং তার প্রেক্ষিতে এরকম একটি মন্তব্য। আমরা বিরতি নিয়ে আসি, বিরতির পরে এই বিষয়ে কথা বলবো, থাকুন সাথেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে যেই প্রসঙ্গটি চলে এসেছিল এবং আমি একটি প্রশ্ন করছিলাম যে প্রধানমন্ত্রী তো আহ্বান জানিয়েছেন শপথ নেবার, সংসদে আসবার জন্য সেই 8 জনকে ঐক্যফ্রন্টের, কিন্তু আজকে বেগম জিয়ার যে বক্তব্যটি পাওয়া যাচ্ছে, বলছেন সংসদে না গিয়েও বিরোধী দল থাকা যায়। সংসদে না গিয়ে যে বিরোধী দলে থাকা যায়, সেই বিরোধী দলের গুরুত্ব কতটা থাকে, শক্তি কতটা থাকে জনাব রিয়াজউদ্দিন আহমেদ, এবং মাহাত্ম্যই কতটা থাকে? শক্তি দেখেন, বিরোধী পার্লামেন্টে একজনের মানে বয়সও গুরুত্বপূর্ণ যদি পার্লামেন্টটা এফেক্টিভ হয়। সেখানে এখন ধরেন বেগম খালেদা জিয়া কোন চিন্তার থেকে এটা বলেছেন উনি, হ্যাঁ সংসদে না যেয়েও বিরোধী দল থাকা যায়, এতে তো কোনো সন্দেহ। রাস্তার বিরোধী দল আর এটা হলো সংসদের বিরোধী দল। তো সংসদে এখন ওনার দলের যে পারফরমেন্স, 6টা সিট পেয়েছে বিএনপি, তো 6 জন পার্লামেন্টে যে এইটা ওনার হয়তো এটা উনি সংক্ষুব্ধ যে বিএনপির মতো একটা পার্টি 6টা সিট কেন পাবে। তো এই জন্য বলছে যে বাইরে থেকে, এখন উনি কি মিন করছে আমরা অনুমান তো করতে পারি না, কি ইন্টারপ্রিটেশন ওনার। তাইলে এটার অর্থ কি যে ওনারা পার্লামেন্টে যাবেন না? সেটা তো জানিয়েই দিয়েছেন, ওটা তো ওনারা জানাই দিয়েছেন। আচ্ছা, আবার ঐক্যফ্রন্টের মধ্যেই কিন্তু দ্বিমত আছে। কামাল হোসেন সাহেব বলছে যে আমরা পজিটিভলি চিন্তা করছি, এবং 30শে জানুয়ারিতে পার্লামেন্ট বসবে, তখন থেকে আরো 90 দিন সময় থাকবে ওত নেওয়ার। এর মধ্যে কি মানে পরিবর্তন হয় কিনা, চিন্তার পরিবর্তন হয় কিনা, এগুলি দেখতে হবে। এই সংলাপের ফলে কি সেই চিন্তার পরিবর্তন হতে পারে? সংলাপটা যদি মিনিংফুল সংলাপ হয়। আমি তো বললাম যে সংলাপের এজেন্ডা তো আমরা জানি না, এটা জাস্ট কথা বলা হয়েছে। কামাল হোসেন সাহেব বলছে আমরা সংলাপ করতে চাই, প্রধানমন্ত্রী বলছে আমিও সংলাপ করতে চাই। তো এখন কার থলিতে কি আছে এটা আমরা দেখি আলোচনাটা শুরু হইলে। বাট আলোচনাটা আমি ওয়েলকাম করি, এই জন্য আলোচনা বললামই তো যে আলোচনার বিকল্প হলো সংঘর্ষ, সংঘাত, সেটা হওয়া বাঞ্ছনীয় নয়। সৈয়দ বদরুল হাসান, আমি আসলে যেই বিষয়টি ছিলাম যে বিরোধী দল যদি মাঠে থাকে, যেটি রিয়াজউদ্দিন আহমেদ বলছিল রাস্তার বিরোধী দল, মাঠের বিরোধী দল, সেই বিরোধী দলের শক্তি গুরুত্ব কতটাই বা থাকে? এটা নির্ভর করে সময়ের ব্যাপার। আমরা জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সময় দেখেছি, বিশেষ করে 1988 সালের পর একটা নির্বাচন হয়েছিল যেখানে বিএনপিও যোগদান করেনি, আওয়ামী লীগও করেনি। তো 88 সাল থেকে 90 সাল পর্যন্ত এই দুই দল মিলে এবং দুটি জোট, 15 দলীয় জোট এবং 7 দলীয় জোট যে আন্দোলন করেছিল, এত সংসদে একটা দলও ছিল না।
তখন তো শক্তিশালী দল একটা ছিল, এরশাদের পতন ঘটিয়ে ছাড়লো। সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট না সেটা বলছে, এই জন্য বলতে এটা সময়ের উপর নির্ভর করে। আর এখন যেটা হচ্ছে, এখন বেগম জিয়া যেটা বলছেন, হ্যাঁ তিনি বোধহয় ওইভাবে ভাবছেন যে পথে ওনার দল, হয়তো রাস্তায় ওনার দল বা সংসদের বাইরে আন্দোলন করবে, এরকম একটা ইঙ্গিত তিনি দেবার চেষ্টা করছেন। সেটা কতটুকু সফল হবে তাদের উপরই নির্ভর করে। কিন্তু আমি যেটা বলবো যে ছজন যে বিএনপি এমপি নির্বাচিত হয়েছেন এবং গণফোরামের 2 জন, তো এদের আমরা এই তাদের এই বৈরী পরিস্থিতি, তাদের জন্য বৈরী পরিস্থিতি, আমরা তাদের একটু সংসদে আসা দরকার। আসলে এখন সংখ্যায় খুবই কম, এই 300 জনের মধ্যে 50 জন মহিলা সিট বাদে দেন, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে যদি এই এসে তারপর যদি তারা জোরদার বক্তব্য রাখতে পারে, যেমন আমার মনে পড়ে যে ওই সিঙ্গাপুরে কোনো এক সময় লি কুয়ান ইউ যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার দল পুরো সংসদে একজন বিরোধী দলীয় নেতা ছিলেন, এস রাজারাত্নম। তো তিনি খুব বক্তব্য রাখতেন, এই জোরালো বক্তব্য রাখতেন। পরবর্তীতে লি কুয়ান ইউ ব্যবস্থা করলেন যে তার সদস্যপদ বাতিল হয়ে গেল। আমরা সেটা আশা করছি না এখানে আমাদের হবে, কিন্তু এই 6 জন বা 7 জন যারা আছেন, এরা আসলেও আমরা তাদের কাছে একটু অন্য তাদের মতামত, দেশের বিভিন্ন যে ইস্যুগুলো আছে, বিষয়গুলো আছে, আলোচনা হবে, তাদের মতামত আমরা শুনতে চাই। অন্তত কিছুটা আমরা বিরোধী রাজনীতির জাতীয় ঐক্যফ্রন্ট যারা আছেন, বিএনপি বা গণফ্রন্ট, তাদেরটাও শুনতে চাই। যেমন শুনতে চাই জেনারেল এরশাদ জাতীয় পার্টিকে তিনি বিরোধী দলে নিয়ে গেছেন। এখন তার দল তো এতদিন অর্ধেক সরকারে ছিল, অর্ধেক বিরোধী দল, তার মানে কোথাও ছিলেন না তিনি, মানে ওইভাবে রাজনৈতিকভার, কিন্তু তারও একটা বিরোধী দলের কথা বলছেন, সেটা আমরা দেখবো নিজেরই তো শক্তি। এখন দেখবো যে ওনার যে 22টা সিট পেয়েছেন, তো এই 22 জন ওনার দলের পক্ষ থেকে কিভাবে কথা বলেন, যে এখন এটা আমরা দেখবো। তো 22 জন, আবার ওদিকে 7 জন, তো বেশ একটা ভালো সংখ্যা হয়ে যায়। সব মিলে যদি একটা মোটামুটি সরকারকে একটু চাপে রাখতে পারে, মানে চাপে এই অর্থে যে বিষয়গুলো আসবে জাতীয় সংসদে, সরকারের মন্ত্রী এবং এমপি ওদেরকে প্রশ্ন করবেন, মানে প্রশ্নে জর্জরিত করে দিবেন, আমরা সে ধরনের একটা দেখতে চাই, জবাবদিহিতামূলক যেটা আমরা আমাদের সংসদ, তো বাংলাদেশের সংসদ কিন্তু বিগত কয়েক দশক ধরে আমরা দেখছি যে সংসদে খুব একটা যে ধরনের আধুনিক জগতে, আধুনিক সংসদে আমরা যে ধরনের ডিবেট, বিতর্ক, আলাপ আলোচনা দেখতে চাই, আমাদের এখানে কিছু একটা হয়ে ওঠেনি। তো আমরা আশা করছি এই এত স্বল্প সংখ্যক বিরোধী দলের এমপি হয়েও তারা একটা অবদান রাখতে পারবে। আর একটা বিষয় একটু যাই, যে উপজেলা নির্বাচন তো মার্চেই প্রথম সপ্তাহে হবে বলে বলা হচ্ছে, বিএনপিও তাতে অংশগ্রহণ করবে এবং করবে কিনা এখন সার্টেন না, অংশগ্রহণ করবে দেখলাম। হ্যাঁ, বিএনপির অংশগ্রহণ করবে এমনটাই বিভিন্ন পত্রিকা দেখছে, এবং বিএনপির প্রার্থীদের মধ্যে খুব একটা সাড়া নেই বা অংশগ্রহণে খুব যে আগ্রহ তেমনটা দেখা যাচ্ছে না বলে কয়েকটি পত্রিকার খবর যেটি পড়ছিলাম তেমনটাই দেখছি। আসলে মানে যেখানে অংশগ্রহণ করে রায় প্রত্যাখ্যান করা হচ্ছে বা সংসদে যাবে না, যেটি আসলে ফলাফল সেটি না মেনে যাবে না, তাহলে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে মানে সেটি কেমন হবে? অংশগ্রহণ করা উচিত, আমি এই জন্য বলছি, যদি অংশগ্রহণ করে তাদের জন্য ভালো হবে। মানে তাতে আগ্রহটাই বা কেন হবে, বা জনগণই তাদের পক্ষে যাবে কেন, যখন তারা জানছে যে তারা তো আসলে দায়িত্ব পেলেও দায়িত্বে যাবে না, এটিও একটা আন্দোলন হয়তো তাদের। হ্যাঁ, সেটাও তাদের একটু এই যে দায়িত্ব পেলেও দায়িত্বে যাবে না, এটাও তাদের পক্ষে। বিরোধী দলের কথা বলছি, যারা বিএনপি, গণ ঐক্যফ্রন্ট, গণফোরাম, তো এদের ওই একটু চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে। কারণ যে উপজেলা নির্বাচন যেটা হবে, এটা তো একদম তৃণমূল পর্যায়ে, একদম গ্রাসরুট যেটা আমরা বলি, সেখানে কিন্তু আমাদের দেশে বাংলাদেশের রাজনৈতিক দল, সেসব রাজনৈতিক দলই টিকে গেছেন যারা কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের অস্তিত্বটা টিকিয়ে রেখেছে। যেমন আওয়ামী লীগ একটা দল বরাবরই একদম শুরু থেকেই যে একদম মাটির সাথে সম্পর্ক আছে, মানুষের সাথে সম্পর্ক আছে এবং সেইভাবে গড়ে উঠেছে। তো এই ধরনের তারা যদি ভবিষ্যতে, এখন না হয় তাদের জন্য একটা বৈরী পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা যেহেতু আশা করছি একটা ভালো একটা শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশ আসবে, 2 পার্টি সিস্টেম হোক বা 3 পার্টি যেটি হোক, সেটা যদি করতে হয়, তাহলে আমার মনে হয় এই বিএনপি, গণফোরাম আর যারা বাইরে রয়ে গেছে বা সংসদে আসতে চান না, তাদের একটু পুনর্বিবেচনা করা উচিত। রিয়াজুদ্দিন আহমেদ, একই প্রশ্ন করছি, কিন্তু আমি একটা বিরতি থেকে ফিরে আসি। অনলাইনের খবরের মধ্যে এই খবরগুলো থাকবে, তখন নিশ্চয়ই জেনে নেব। থাকুন আমাদের সাথে।
ফিরলাম সংবাদ সম্প্রসারণে, দেখে নিই অনলাইনে সবশেষ কি কি খবর আছে। প্রথম আমাকে আলোতে এই ঘুরি বসতে হবে। প্রথম আলোতে 6 গ্রেডে পোশাক শ্রমিকদের মজুরি বাড়লো, মিরাজের অধিনায়কত্বে জাতীয় দলের ভবিষ্যৎ দেখছেন মাশরাফি। খেলার একটি খবর, উপজেলা নির্বাচন সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে ইসি। প্রধানমন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবেই বলছেন প্রধানমন্ত্রী। একটি খবর নিয়ে উপজেলা নির্বাচনের বিষয়ে আমি রিয়াজউদ্দিন আহমেদ, বিরতির আগে আপনাকে একটু জানতে চাইছিলাম যে বিএনপি অংশগ্রহণ করবে যেমনটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, মানে করে আসলে কি হবে, মানে কতটা এই জন্য লাভ হবে, কি রকম বিএনপির অবস্থা মধ্যে হবে? এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। নির্বাচন তো তারা এতদিন পরে একটা সিদ্ধান্ত নিয়ে জাতীয় নির্বাচন করলেন। জাতীয় নির্বাচনে যে পারফরমেন্সটা হয়েছে এতে তারা হতাশ, কারণ বিএনপি তো এরকম দল না যে 5টা সিট পাইতে পারে। বিএনপি তো 2/3 মেজরিটি ওই পার্লামেন্টে পাইছে। তো এই কারণে তাদের যদি মনে হয়ে থাকে যে আমরা উপজেলা নির্বাচনেও যদি যাই একই ফল হতে পারে, তো যাই কি করব, টাকা পয়সা খরচ হবে, মারামারি হবে। আবার যদি না যায়, এটাও বিএনপির জন্য এটা মানে হর্নস অফ ডায়লেমা। না গেলে যেটা হবে, গ্রাসরুট লেভেলের লিডারশিপগুলি সব চলে যাবে একদিকে। তখন কিন্তু ওখানে মানে ক্ষমতার ভারসাম্য থাকবে না, ব্যালেন্স অফ পাওয়ারটা থাকবে না, এবং এটা রাজনীতির জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, একদিকে সব চলে গেল। তো এই চিন্তার থেকে এখন তারা কি করবে, আমাদের তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এসব সিদ্ধান্তে হয়তো সেই সংলাপের ভূমিকা থাকতে পারে। আমরা আরো কিছু খবর দেখে নিই। প্রথম আলোর পরে কি কোন কোন পত্রিকা আছে আমাদের হাতে? বিডি নিউজ, সেই খবরটি সবখানেই প্রথম সংবাদ, প্রথম শিরোনাম, গ্রেড সংশোধনে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়লো 15 থেকে 786 টাকা। আমরা এটি নিয়ে কথা বলেছি। পার্লামেন্টের বাইরেও বিরোধী দল হয় বলছেন খালেদা, এটি নিয়ে তো আমরা কথা বলতে শুরু করেছি, তবু এই খবরটি একটু দেখতে চাইবো। তার আগে কয়েকটি খবর জানিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, চলে এসছে যখন কথা বলতেই পারি আমরা এই বিষয়টা নিয়ে। পার্লামেন্টের বাইরেও বিরোধী দল হয়, এটি আজকে নাইকো দুর্নীতি মামলা শুনে নিতে বলছেন। আমি আসলে একটু নাইকো, না সেটা হইতেই পারে, পার্লামেন্টের বাইরে বিরোধী দল, রাস্তায় বিরোধী, যেটা বদুল বলছে। 87-এর পার্লামেন্টে তো বিরোধী দলের কেউই ছিল না, 88 তো সেখানে বিরোধী দল রাস্তায় আন্দোলন করে এরশাদ সাহেবের পতন হয়েছে। এটা হয় না এমন কোনো কথা, কিন্তু সেই পরিস্থিতি কি এখন আছে কিনা? না সেটা পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি 2088-তে যখন শুরু হলো, এরশাদ সাহেব একা ইলেকশন করে আসম আব্দুর রবকে বিরোধী দলের নেতা করে যাত্রা শুরু করলেন। তারপরে তো 2 বছর লাগছে, মানে আওয়ামী লীগ বিএনপির মতো দুইটা বড় দল বিরুদ্ধে থাকার পরেও 2 বছর অপেক্ষা করতে হয়েছে একটা ফলাফলের জন্য। কাজে এখানে হঠাৎ করে কিছু হয়ে যাবে এরকম তো কোনো কথা না, বাট এটা হইতে পারে। মানে উনি যেটা বলছেন, বিরোধী দল পার্লামেন্টের ভিতরেও হয়, রাস্তাতেও হয়। এবং এখন পার্লামেন্টের ভিতরে যদি মানে যথেষ্ট সংখ্যক লোক না থাকে, তখন তারা রাস্তায়, এবং যেমন ধরেন এখানে বিএনপির 6 জন, ঐক্যফ্রন্ট মিলে 8 জন, একজন মহিলা দিলে 9 জন, এখানে এরশাদ সাহেবের হয়ে যাবে 22 জন, আরো 5 জন, সাথে প্রায় 30 জন। এখন এরশাদ সাহেব বিরোধী দলের নেতা, জাতীয় পার্টি বিরোধী দলের নেতা, তার পিছনে বিএনপি যেটা মেইন বিরোধী দল দেশের, এখনো মানুষ মনে করে, যদি ভোটে এটা রিফ্লেক্টেড হয় না, তো তারা ওই এরশাদের নেতৃত্বে বিরোধী দল করবে। এখন এরশাদ সাহেব বিরোধী দলের নেতা হিসেবে হয়তো, যেহেতু তারা মহাজোটের অংশ ছিল, তারা সরকারের প্রশংসা, ক্রিটিসিজম দুইটা মিলে কথা বলবে। আর বিএনপি বা ঐক্যফ্রন্ট তারা একেবারে চাষাচলা করে সরকারের বিরুদ্ধে বলতে থাকবে। তো এইরকম একটা সিনারিও খুব সুখকর সরকারের জন্যও না, দেশের জন্য না, গণতন্ত্রের জন্যও না। এখন এই কারণেই হয়তো সরকার থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী বলছে যে সংখ্যা কম হলেও আসেন পার্লামেন্টে, কথা বলেন। কারণ না হলে যেটা হয়, ধরেন আপনার এরশাদ সাহেবের বিরোধী দল নিয়ে একটা ফাংশনাল পার্লামেন্ট, ক্রেডিবল পার্লামেন্ট হবে না, এটা সরকারও জানে, এবং এটা দেশে বিদেশে এটা গ্রহণযোগ্যতা পাবে না। আমাদের হাতে আর একদমই সময় নেই, আমাদেরকে শেষ করতে হবে আজকে সংবাদ সম্প্রসারণ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকের মতো বিদায় নিচ্ছি, দর্শক ভালো থাকবেন।